দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরেই আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারায় বৃষ্টি, পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জনার বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়েই প্রলয়ঙ্কারী নৃত্যে মত্ত হয়েছে ঝাউগাছের সারি আর নারকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও ৩ নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই, কিন্তু দুপুরের দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো ৭ নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই চাই, ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধার সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে। নাদিম বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পরপর হাতে থাকা গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন। এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের উপর পা গুটিয়ে বসেছে। কোলের উপর ল্যাপটপ। কোলের পাশেই ধোয়া ওঠা কফি কাপ। ছোঁয়া বসে আছে বিছানার এক কোণায়। চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে। গায়ে ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটা পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো। কপাল কুঁচকে বলল, আচ্ছা, ওই লোকটা নমুরই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্টলি। পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় ৫ জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। প্রতিজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, সরি। আসলে নমু সেদিন বলছিল লোকটার নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটার কথা বলছিস, কি যেন নাম? নীরব, নিষাদ, হোয়াট এভার, সেই নামটাও এন দিয়েই শুরু। তিনি ভার্সিটির লেকচারার। দ্যাট মিন্স ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়। ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না। আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান করে উঠে বসল নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট এ থিঙ্কিং! এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রু নাচাল। কৌতুক মাখা কণ্ঠে বলল, কিরে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিলি, ফিলটিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা যে পাশে দাঁড়ালেই লাইলির মতো ফিলটিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়াইনি, কাছে যাইনি। তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার মধ্যে জানি শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেম করো তোমরা। এই যুগে এসে এমন রঙ্গিলা প্রেম কাহিনী দ্বিতীয়টা দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রতিউত্তরে কিছুই বলল না। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাহিরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসল। ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল,
নিশাত নামক লোকটা যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে ব্যাটা চূড়ান্ত ধুরন্ধর। সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলো করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে এই ৩-৪ বছরে যোগাযোগ করার চেষ্টা করলো না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। গিটারে একটা বিরতিহীন টোন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা, এই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলদ, তোগো ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো। আরেক দফা উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি। নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। দুই দিকে মাথা নেড়ে জানালো, না হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো। চোখ মুখ বিকৃত করে বলল, একেই বলে পীড়িত। ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল, ভাষার কি সিঁড়ি! ছি! অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তিটা কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীর কণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে। সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপ পাবে, এসব আলোচনাই চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুইজনই দুইজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ডাবিতে ভর্তি পরীক্ষার শেষ হলেই দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেড়ে সাদা শাড়ি, আর ওর গায়ে নীল পাঞ্জাবি। হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজ হাতে বানাবে সে। নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোঁপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে? কবে? এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো। আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব এলো না। একদিন 2 দিন করে সপ্তাহ পেরুলো, মাস পেরুলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এইটুকু বলে থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চলল কি করে? লাইব্রেরিতে অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়ল না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গা পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেমাটিক। নম্রতা ম্লান হাসল। সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক গাইডবুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতে। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড়, সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনেরই পেট মোটা বই, কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানেই ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপরে। ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরব কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল,
সিটির কথা আপাতত ভুলে যা। আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না। আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠেছে জানি না। আশেপাশের কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে ব্যাটাকে খুঁজে বের করব, রহস্য উদ্ধার করব। তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। নাদিম গিটারে রোমান্টিক টোন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়াড়া ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটির কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি পক পক করিস কেন বলতো? সিটি নিয়ে টেনশন নিস না। স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই বাকি। লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব। কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেলল তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাঁটার মতো আটকে রইল। কিছুক্ষণ পরপর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধুবান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায়ই ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তার পাত্তাটুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকেই নিশ্চুপ বসে আছে। শরীরটা মৃদু কাঁপছেও। গা জুড়ে জ্বর জ্বর বোধ হচ্ছে। সত্যিই কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চেনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতা আর ভাবতে পারে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কালমৃত্যু কি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটা প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যাবে না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করেই নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিনের বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশটাও পরিষ্কার। গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টার দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসিপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালেই চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসিপশনিস্ট মেয়েটিকে ইনিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস। ঠাকুরের হোটেলে এত কিসের রুলস? ন্যাকামোর এক শেষ। এই নর্তকীকে দিনরাইতে চড়ানো উচিত। বেয়াদ্দপ। ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশে হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে। এত রাতে হলে ঢুকতে দেবে না।
রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও কাহিল। বাবা মা প্রচণ্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধুবান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে তিনজন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মাঝে পিঠে কয়েকটা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়ত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে ছয়জনেরই মাথায় হাত। এত রাতে ছয়জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্রতাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের তিন বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল। চোখে ভর করল রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখি অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করল তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে, তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতেই স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীরাকে লাথি গুঁতা দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরে টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে, তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়ার হলো না। খাবার ফেলে রেখেই দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে। কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসর রাতেই হার্ট অ্যাটাক করবে। যুব সমাজ ধ্বংস হবে। এরা সর্বনাশা ঝঞ্ঝাটময় মেয়ে। ইত্যাদি ইত্যাদি শুনেই 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করল তারা। অফিস টাইম। রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতেই 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখেই চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙুল মেলে দিয়ে বলল, 8 নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভ্রু কুঁচকে বলল, শালা, তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়া মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়েই করতে হয়। পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। এই চশমারে দিয়া অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখেই হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উবে গেল। পরীক্ষার শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্ত স্যার গড়লেন না। 6 জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নাম্বার পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতার শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে।
স্যারের রুম থেকে বেরিয়ে এসেই ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া। এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাজ আদায় করে নেয়। নাদিমেই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করল। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস। শালার আবার সুন্দরী একটা বউ আছে। আমি বুঝি না এই খচ্চরটারে কি দেখা বিয়া করলো এই সুন্দরী। তার থেকে আমাকে বিয়া করলেও পারত, আমি না করতাম না। ব্যাটারে বদদোয়া, বউ ভাগবো হালার। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু দোস্ত, তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেওয়া নাম দুটোর মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিন্তা সোনা মামা, এটা কোনো সাধারণ আরফান না বইন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা। তোর কি মনে হয় এত কিছুর পরও ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব আমি? ইম্পসিবল। নীরা ভ্রু কুঁচকে তাকালো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, দরকারটা আমাদের নমো, তাই রিকোয়েস্টটা আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে কি চলে বল? নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতার। চোখের আগুনে নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করে বলল, ইগো? আমি ইগো দেখাচ্ছি? এটাকে ইগো নয়, সেলফ রেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা উচিত, আর আমার তা আছে। সো আমি যাচ্ছি না, ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফ রেসপেক্ট ওয়ার্ডটা ভুলে যা তুই। কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, নয়তো শেষ, এক্কেবারে ফেল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেল হলে ফেল, তবুও ওই ব্যাটার কাছে যাব না আমি। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। ওনাকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সেই একমাত্র ডাক্তার। আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, আর করবেও না। ব্যাটা বেয়াদব। নীরা নম্রতার থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো, আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো, তাই মেডিকেলের লেকচারারদের ভাব দেখানোটাই স্বাভাবিক। তার উপর তুই যা করেছিস। নাক ফুলিয়ে নীরার দিকে তাকালো নম্রতা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি করেছি? কি করেছি আমি? বল কি করেছি? এখন তো সব দোষ আমাকেই দিবি। তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক। এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতায় নাম লেখা গিয়ে, যা। নিরামুখ কালো করে বলল, ধুর, শুধু শুধু বাজে বকিস না তো নমু। চল না প্লিজ, পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। না দিলে 1 ইয়ার লস। আশরাফুল স্যারকে তো চিনিসই, ব্যাটা কেমন স্ট্রিক্ট। অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু এফ গ্রেড না, এর থেকেও বেজ্জতের কিছু থাকলে তাই দিয়ে দেবে। তার উপর আবার মিলাদের গা জ্বালানো কথা। আমাদের ইমেজের প্রশ্ন চলে আসছে দোস্ত। বাসায়ও বাস খেতে হবে। প্লিজ নমো, রাজি হয়ে জানা, প্লিজ প্লিজ। বিপদে পড়লে কি এত ভাবলে চলে? নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল, বেশ, চল। কিন্তু এই ফাজিলটার সাথে একটা কথাও বলবো না আমি। যা বলার তুই বলবি, ওকে? নীরা খুশি হয়ে বলল, ওকে ওকে। নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা।
ডক্টরের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করলো নীরা, এক্সকিউজ মি, ডক্টর আরফান চেম্বারে আছেন? অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ালো। অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে বলল, জি না স্যার, ক্লাসে আছেন, দুটোই ক্লাস শেষ হবে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপালে উঠল নম্রতার। কি বলছে এসব? দুটোই ক্লাস শেষ হবে, অথচ এখন বাজছে মাত্র 12:30। নম্রতা কপাল কুঁচকে নীরার দিকে তাকালো। নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল। আবারও এক দফা রাগ গিয়ে পড়ল ওই মানুষটার উপর। ব্যাটার সব সময় কোনো না কোনো ঝামেলা পাকায়। সৃষ্টিকর্তা হয়তো এই লোকটাকে ঝামেলার ফুল প্যাকেজ হিসেবেই এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে আস্ত বেয়াদবও বানিয়েছেন। রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরে চেয়ারে গিয়ে বসল নম্রতা। নীরা মুখ ফুলিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, এই ব্যাটা ইচ্ছে করেই এমনটা করছে, কোনো ক্লাস ফ্লাস নাই, আমাদের পেরেশানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে খাটাসটা। 1:30 থেকে যে আলামিন স্যারের ক্লাস মনে আছে তোর? মাসে একটা মাত্র ক্লাস নেয় স্যার, ক্লাসটা টু মাচ ইম্পর্ট্যান্ট। নম্রতার কথায় চাপা আর্তনাদ করে উঠল নীরা। পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে বলল, মনে আছে, কিন্তু এটাও তো ইম্পর্ট্যান্ট দোস্ত। আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্টটা শেষ করতেও পারবো না। তারপর আবার ডক্টরের রিকমেন্ডেশন লাগবে। আজ কথা না বলে গেলে এর জন্য ঘুরতে হবে আমাদের। রাগে চোখ মুখ কুঁচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা। বিড়বিড় করে বলল, আশরাফুল স্যার কেন যে এই ডাক্তারের কাছ থেকে রিকমেন্ডেশন নিতে বলল আল্লাহই জানে। ঢাকায় কি আর কোনো ডাক্তার ছিল না? নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্টুডেন্টদেরকে স্যারের ইচ্ছে মতো 6 জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার। এই টপিক সম্পর্কে হয়তো এই 6 জন ডক্টরই ভালো ধারণা দিতে পারবে। আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা। তবে দোষটা কিন্তু ডাক্তারের নয়, তোর। লোকটার কত অমায়িক ব্যবহার দেখেছিস? তুই যদি ওনার সাথে ঝামেলা না করতি তো এতটা পেরেশানি হতো না আমাদের। নম্রতার রাগী চোখে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, সেই সব দোষ তো আমারই। আসলে দোষ নয়, ভুল। আমার প্রথম ভুলটা হলো সাইকোলজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া। আর দ্বিতীয় ভুল হলো তোর মতো ডাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার ডিসিশন নেওয়া। ডাফার একটা। নীরা আর কথা বাড়ালো না। দীর্ঘ 1.5 ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন। তারা দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না। এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো। দরজার উপর লেখা, ডাক্তার আরফান আলম, এমবিবিএস এফসিপিএস মেডিসিন, প্রভাষক, ঢাকা মেডিকেল কলেজ। দেখেই নেমপ্লেটটা করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার ইচ্ছেটা প্রবল থেকে প্রবল হয়ে উঠল নম্রতার। নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো। নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকল, এক্সকিউজ মি, ডক্টর তো এসেছেন, ওনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে 2 জন স্টুডেন্ট এসেছে ওনার সাথে দেখা করার জন্য। লোকটা চরম বিরক্তি নিয়ে ভেতরে গেল। মুহূর্তেই ফিরে এসে বলল, স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন, এখন লাঞ্চ করবেন। আগামী আধ ঘন্টা কারো সাথে দেখা করবেন না। নম্রতার রাগটা এবার আকাশ ছুঁল। ক্ষেপে গিয়ে বলল, আশ্চর্য তো, 2টো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে। 5 মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি? লাঞ্চ তো আমরাও করিনি। কই, আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না। আজাইরা।
নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় চুপ থাকতে বলে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে, আমরা অপেক্ষা করছি। ডক্টর আরফানের অ্যাসিস্ট্যান্টকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার। নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পেল বলে মনে হলো না। নম্রতাদের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টের এমন ব্যবহারে মেজাজটা আরও 2 ডিগ্রি তেতে গেল নম্রতার। নিজেদেরকে ফেলনা প্রাণীর মতো মনে হতে লাগলো। ডক্টর নামক শব্দটির উপরই এক ধরনের বিতৃষ্ণা জন্মাতে লাগলো। মনটা কালো রঙের পর্দায় ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে। সকাল 7টায় ক্লাসের উদ্দেশ্যে হল থেকে বেরিয়েছিল দুজন। ক্লাস শেষ করে 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করে চলেছে শুধুমাত্র 5 মিনিট সময় পাওয়ার অপেক্ষায়। অথচ সেই 5 মিনিটের জন্য দেখা দিতে পারছেন না ডক্টর আরফান আলম। তার প্রতি বিদ্বেষটা নম্রতার নতুন নয়, তবে আজ যেন তা প্রকাশ পাচ্ছে এক নতুন রূপে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে আরও আধা ঘন্টা পার করল নম্রতারা। ক্ষুধার বিরক্তিতে শরীর নিয়ে পড়ছে প্রায়। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, এখন রোগী দেখার সময়, আপাতত বাড়তি মানুষের সাথে দেখা করাটা সম্ভব নয়। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন না স্যার, হাসপাতালেই থাকেন না। 5টা বাজতে আর মাত্র 2.5 ঘন্টা বাকি। এর মধ্যে রোগী দেখা শেষ করতে হবে, রাউন্ডেও যেতে হবে। আপনারা 7:30টার দিকে দেখা করতে পারবেন। আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো চলে যেতে পারেন। এইটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একেবারেই দুষ্কর হয়ে উঠল। আরে বাবা, দেখা না করতে চাইলে আগে বললেই হতো। এভাবে ভোগান্তিতে ফেলার মানেটা কি? কি মনে করে সে নিজেকে, প্রিন্স চার্মিং নাকি মহাজান্তা? দেখতে তো আস্ত হনুমান, আর গুণে আস্ত একটা বেয়াদব। দেখেছিস লোকটা কেমন ঠান্ডা মাথায় বদলা নিচ্ছে? সেদিন এত কিছুর পরও উচ্চবাচ্য করেনি, আজও না। চুপচাপ থেকে তার থেকেও বেশি নাচিয়ে ছেড়ে দিলেন। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস? বেটা 5টা থেকে 7টা পার্সোনাল টাইম স্পেন্ড করে। ওই সময়টুকু থেকে 5 মিনিটও আমাদের দেওয়া যেত না? সেই 12টা থেকে বসে আছি। ন্যূনতম মানবিকতাটা থাকা উচিত। নীরা ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবি এখন? 7:30টা পর্যন্ত অপেক্ষা করবি? 7:30টা পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরব কখন? আর 7:30টায় যেই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বা নিশ্চয়তা কি আছে? মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকব। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরও আধ ঘন্টার মতো বসে রইল তারা। তারপর 7:30টা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আরফান নিয়মমাফিক রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল 5টায়। সন্ধ্যা পেরিয়ে ঠিক 7টায় আবারও হাসপাতালে ঢুকল সে। নীরা ঘড়ি দেখে বিড়বিড় করে বলল, বেশ পাঞ্চুয়াল। নম্রতা রাগী চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা। ক্ষুধার ক্লান্তিতে বিধ্বস্ত নীরা নম্রতার ডাক পড়ল রাত 8টা 20 মিনিটে। হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বললেন, বসুন। নীরা নম্রতা চেয়ার টেনে বসল। দুজনেই ক্লান্তিতে পর্যুদস্ত, চুল উস্কো খুস্কো এলোমেলো। আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। স্যারের মেল পেয়েছি আমি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। বলুন কিভাবে সাহায্য করতে পারি? নম্রতা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। এই লোকটির সাথে সাক্ষাৎই তার ঝামেলাপূর্ণ। শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানোর কষ্টে কাঁদতে হয় তাকে। তার উপর আজকের এই ভোগান্তি। নম্রতাকে চুপ থাকতে দেখে নীরাই আলোচনা এগিয়ে নিল।
সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে 9:30টার ঘণ্টা বাজল। আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়েই কেবিন থেকে বেরিয়ে এলো তারা। আরফান তাদেরকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করছিল। নম্রতার ঘৃণাভরা দৃষ্টিটা কি চোখে পড়ছিল তবে? নম্রতারা হলে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজল। যথারীতি তাদের ঢুকতে দেওয়া হলো না। গেটের দারোয়ানকে টাকা খাইয়েও ভেতরে ঢোকার সুযোগ হলো না। শেষমেশ বাধ্য হয়েই 10:30টার দিকে ধানমন্ডিতে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের। সিএনজি খুঁজতে খুঁজতে ভারী রাগ নিয়ে বলল নম্রতা, এত রাতে একা কোথায় গিয়েছি আমরা? বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11:30টার বেশি বাজবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে সব দোষেই ডাক্তারের। এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না, বেয়াদব। নীরা জবাব দিল না। নম্রতা তেজ নিয়ে বলল, কি হলো, বোবা বনে গেলি কেন হঠাৎ? নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। কিছু একটা ভেবে নিয়ে বলল, আমরা তো একটা ভুল করে ফেললাম নমু। নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কি ভুল? ওই লেকচারার, নিশাত নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু। আমরা ওনার থেকে নিশাদের ঠিকানা নিতে পারতাম। ওই সময়ে মনেই ছিল না। নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, চেষ্টা করে দেখতে দোষ কি? পরশু তো আমরা আবারও আসছি। তখন টেকনিক্যালি জিজ্ঞেস করলেই হবে। ব্যাটাকে একবার পেয়ে গেলে বুঝাবো মজা। নম্রতা ফুঁস করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ করেই আবিষ্কার করল মনটা ভালো নেই তার। সব মিলিয়ে নিজের উপরই ভীষণ বিরক্ত সে। এই অসহ্যকর জীবনটা আর একদণ্ড ভালো লাগছে না তার। সেই সেকে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে। ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম। আর কত সহ্য করা যায় এই বিষাদ?